বন্ধু নমস্কার। আজকে আমরা রয়্যাল একাডেমির ৪৩তম শিক্ষা দিবসের উপলক্ষে আলোচনার বিষয় আন্তর্জাতিক তথা রাজনৈতিক দিক থেকে রাষ্ট্রসংঘের মহাসচিবের ভূমিকা কি, এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষের যে বিশেষ করে চারপাশে যে প্রতিবেশী দেশগুলি আছে এবং সার্ক কান্ট্রিগুলি রয়েছে, তাদের উপরে কতটুকু বিশদ তথ্য আমাদের রাষ্ট্রসংঘের মহাসচিবের জানা আছে এবং সেই সম্বন্ধে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাই। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ হচ্ছে নিকটতম প্রতিবেশী দেশ, যে দেশটির জন্মদাতা ভারতবর্ষ, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ক্রিয়াকলাপ, সেগুলি নিয়ে আজকের আলোচনা। মহাসচিবের কাছে আমাদের প্রশ্ন থাকবে। সেই উপলক্ষে আমি আমার দর্শক বন্ধুদের বলবো, আপনারা কখনোই আমাদের এই রয়্যাল একাডেমির যে ক্লাসটা চলছে বর্তমান, সেটা কোনো জায়গায় স্ক্রিপ্ট করে যাবেন না, কারণ বিশেষ তথ্যগুলি আপনাদের জানা থাকবে। তাহলে এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমাদের একাডেমির প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জনকল্যাণমুখী হয়ে উঠুক, এই বলে আমি আজকের আলোচনা সভা শুরু করছি। বন্ধুরা, আমরা বিশেষ করে আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যেভাবে জীবনযাপন করছে, তার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে মহাসচিবের দৃষ্টিভঙ্গি আমরা আলোকপাত করব। নিশ্চয়ই মহাসচিব জানেন, রাষ্ট্রসংঘের মহাসচিবকে নিশ্চয়ই আবেদন করেছেন মহামান্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বড় একটি ঘটনা, তার কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কেন? আমরা কোনো আন্তর্জাতিক খবরও পাচ্ছি না যে মহাসচিব কি করছেন। আমরা বলতে চাই, এটা নির্বাচিত সরকার জঙ্গিদের হাতে নির্বাসিত হলো, সেই ক্ষেত্রে মহাসচিবের ভূমিকা কি? নাম্বার 1, যেখানে বিশ্ব বিভিন্ন তাবর শক্তিধর দেশ, তারা জঙ্গি উচ্ছেদ করার জন্য, শান্তি বাতাবরণ সৃষ্টি করার জন্য রাষ্ট্রসংঘের মহাসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটা রাখছি মহাসচিবের কাছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যেভাবে নির্বাসিত হয়ে আছেন, তার জীবনের কোনো নিরাপত্তা যদি ভারত সরকার এই কাজটা না করত, তাহলে তার কি পরিণাম হতো? আমরা মহাসচিবের কাছে আবেদন, তার প্রতি মহাসচিবের কতটুকু সহনীয় কর্তব্য, সেটা আমাদের দেখা দরকার। কারণ আমরা জানি যে রাষ্ট্রসংঘের মহাসচিব সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্বভার গ্রহণ করে বসে আছেন। কে অন্যায় করছে, কে অন্যায় করছে না, সবই তিনি জানেন। তাহলে আজকে ভারতবর্ষের প্রতি অঙ্গুলি নির্দেশন করছে যে আমাদের প্রতিবেশী দেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের যে মহাসচিব ডক্টর ইউনূস যে ঘটনাগুলি ঘটাচ্ছেন, সেটা তার দৃষ্টিতে পড়ছে কি না। যদি পড়ে থাকে, তাহলে তার কর্তব্য কি, এখনও কেন আমরা জানতে পারছি না। যে মহাসচিবের পক্ষ থেকে কেন এখনও শান্তির বার্তা যাচ্ছে না, কেন সেখানে যেভাবে শেখ হাসিনার পতনের পর ওখানে হিন্দু নিধনযজ্ঞ, সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন শুরু হয়েছে, এর মূলে ইউনূসের সাকরাইতদের প্রতি কীরকম আচরণ করা উচিত,
সেটা মহাসচিবের কাছে আমাদের প্রশ্ন থাকলো। কারণ মহাসচিব মনে করলেই একটা বিশেষ সভা ডেকে সেই সভার মধ্যে ইউনূসকেও ডেকে তার পরিণামে তার একটা উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন সেখানে মহাসচিব ইচ্ছা করলেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাকেও উপস্থিত করতে পারে এবং সেখানে ডক্টর ইউনূসকে উপস্থিত এবং বিশ্বের তাবড় নেতাদের উপস্থিতির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমরা কি বলতে পারি না মহাসচিব যে আজকে জঙ্গিদের আশ্রয় দিয়েছে, জঙ্গিদের কর্মক্রিয়া তার চোখে পড়ছে না, বাংলাদেশের জঙ্গি ক্রিয়াকলাপ চোখে পড়া সত্ত্বেও কেন সে জঙ্গি নিধনের কাজ করছে না? তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? তাহলে এই রাষ্ট্রসংঘে মহাসভার প্রয়োজনটাই কতটুকু? কারণ তিনি তো সমস্ত পৃথিবীর দায়ভার বহন করছেন, অথচ পৃথিবীর মধ্যে কি বাংলাদেশ পড়ে না? পৃথিবীর মধ্যে কি ভারতবর্ষ পড়ে না? তাহলে তার কর্তব্য কি? কি কারণে তিনি এখনও শান্তি সুরক্ষা বাহিনী পাঠাচ্ছে না এবং ইউনূসের প্রতি কেন এখনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সেখানে আবার নতুন করে নির্বাচন করার কি প্রয়োজন আছে? মহাসচিব তো বলতেই পারে সেখানে কোনো নির্বাচন নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে তাকে কি করা হয়েছে, হাইজ্যাক করা হয়েছে ক্ষমতাকে। সেই ক্ষমতা হাইজ্যাক করছে কারা? আজকে রাষ্ট্রসংঘে এটা বিচার্যের বিষয়। কারা হাইজ্যাক করলো? হাইজ্যাক করেছে ইউনূসপন্থীরা এবং ছাত্র আন্দোলনের নেপথ্যে আজকে জঙ্গি কার্যকলাপ চলছে। তাহলে আজকে যে সমস্ত ছাত্র বন্ধুরা, যারা যে সমস্ত গার্জিয়ান আজকে বাংলাদেশের মাটিতে অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কেনই বা এখন শেখ হাসিনাকে সবাই চাচ্ছে? কারণটা কি? কেনই বা শেখ হাসিনার দলকে ইনভাইলিট করার চেষ্টা করছে? তাহলে আজকে এই সমস্ত প্রশ্নের সমাধান একমাত্র রাষ্ট্রসংঘই করতে পারে। তাহলে উনি নীরব কেন? তাই আমরা বলতে চাই, রাষ্ট্রসংঘ নামে মাত্র না কার্যকরী ক্ষমতা তার আছে? যদি থাকে তাহলে আমাদের আলোচনাটা তার দরবারে পৌঁছার পরেও আপনারা জানেন শান্তি রক্ষার জন্য একমাত্র রয়্যাল একাডেমি, সেটা তার যে ভারতবর্ষ থেকে শিক্ষা প্রতিনিয়ত ক্লাস চলছে শান্তি রক্ষার জন্য, সে শান্তি রক্ষা কোথায়? আজকে দেখেন বাংলাদেশে যেভাবে নির্যাতন শুরু হয়েছে, এটা কবে তার পরিণাম ঘটবে? আজকে যে বাংলাদেশকে 1971 সালে স্বাধীনতা লাভ করলো, 30 লক্ষ মানুষের নরনারীর প্রাণহানি হলো, সেই বাংলাদেশ কাকে? সেই পাকিস্তানি সেনাদের পরাজয় ঘটিয়ে সেদিন মুক্তি আন্দোলন সফল হলো এবং 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। সেই স্বাধীনতা নাকি স্বাধীনতা নয়, রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছিল কি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের। তাহলে রাষ্ট্রসংঘের কথাটাও তো সেখানে ভায়োলেট করে দিচ্ছে ডক্টর ইউনূস। তাহলে সেই স্বাধীনতা কি স্বাধীনতা নয়? তাহলে এটা কোন স্বাধীনতা আনলো? এবং ডক্টর ইউনূসের যে স্বাধীনতা সেটা কি স্বীকৃতি দিল? প্রশ্ন আমাদের, হাজারো লাখো মানুষের প্রশ্ন, আজকে সারা বিশ্ববাসীর প্রশ্ন। ডক্টর ইউনূস যে ছাত্রদের নেপথ্যে আন্দোলন চালিয়ে যে স্বাধীনতা বাংলাদেশের মধ্যে নিয়ে আসলো, সেই স্বাধীনতা কি রাষ্ট্রসংঘের মহাসচিব সেটাকে কি স্বীকৃতি দিল? না, এটা অবৈধভাবে একটা সুস্থ সরকারকে, একটা সুস্থ দেশের রাজনীতিকে বিসর্জন দিচ্ছে জঙ্গিরা। আর তাকে সমর্থন এখন পর্যন্ত রাষ্ট্রসংঘ তাকিয়ে আছে কার দিকে? আমরা মনে করি রয়্যাল একাডেমির কাছে রাষ্ট্রসংঘের মহাসচিবের বৈঠক করা দরকার। কারণ তিনি কি চান? আমরা ভারতবর্ষ থেকে রয়্যাল একাডেমি দাবি রাখছে যে অবিলম্বে রয়্যাল একাডেমির নেতৃত্বে রাষ্ট্রসংঘে মহাসভার আয়োজন করা উচিত। সেখানে রাষ্ট্রসংঘে আমরা প্রশ্ন তুলব, আমরা আমাদের দাবি রাখব যে ইউনূস সঠিক না শেখ হাসিনা সঠিক। আমরা সেদিন আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে হাজারো ছেলে মেয়ে প্রাণ গেল,
তাদের মামলার দায়ভার শেখ হাসিনার উপর চাপানো হয়েছে। কেন? এই আন্দোলনটা কে তৈরি করেছিল এবং এই আন্দোলনটা কি সত্যিকারই সার্থকতা আছে? যদি থাকে তাহলে শেখ হাসিনাকে চাচ্ছে কেন? হাজার লাখো বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনাকে দাবি করছে কেন? তাহলে ইমিডিয়েট একটা নিষ্পত্তি চাই। তাই আমরা আমেরিকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। চীন, ফ্রান্স, জার্মানি, জাপান এবং ভারত সর্বভারতীয় স্তরে একটা কমিটি গঠন করে রয়্যাল একাডেমির নেতৃত্বে রাষ্ট্রসভায় মহাসভা আয়োজন করা উচিত, যেটা ভারতবর্ষের একজন শিক্ষক হিসেবে আমি দাবি করছি। তাই বন্ধুরা, আগামী দিনে আমাদের 43তম শিক্ষা দিবসে আমরা যেটা করব সেটা আপনাদের জানাইলাম। এটা আপনারা জানবেন এবং যত তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় এটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে দেশান্তরে যাতে বক্তব্যটা ছড়িয়ে যায় সেটার ব্যবস্থা করবেন। এই বলে আজকের এই সভা এখানে শেষ করছি। আমরা আমাদের এই শিক্ষা, আমাদের এই যে রাজনৈতিক ক্লাস আজকে এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং প্রত্যেকটা আমাদের বিশ্ববাসীর কাছে আবেদন রাখলাম যাতে আমাদের আলোচনাটা সঠিকভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।